সকলকে আবারও আমন্ত্রণ ক্রিমিনাল জাস্টিস প্রোগ্রাম দেখবার জন্য। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগান। আজকে আমরা ডিসকাস করতেছি ডোমেস্টিক অ্যাবিউজ এই টপিকের উপরে, ডোমেস্টিক ভায়োলেন্স। হোয়াট হ্যাপেন্স ইফ সামওয়ান অ্যালেজেস ডোমেস্টিক ভায়োলেন্স? কি হয় কেউ যদি পুলিশের কাছে যাইয়া ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য কমপ্লেইন করে, অ্যালিগেশন করে, কি হয় তখন? এরপরে the CPS will decide whether to prosecute. পুলিশের যে লিগ্যাল ডিপার্টমেন্ট আছে, যেটাকে ক্রাউন প্রসিকিউশন সার্ভিস বলা হয়, তারা সিদ্ধান্ত নিবে অ্যালিগেশনের পরে কি করবে এবং তারা এটাকে কোর্টে প্রসিকিউশন করবে কিনা, তারা বিচারের জন্য কোর্টে প্রসিড করবে কিনা, ওই সিদ্ধান্ত ক্রাউন প্রসিকিউশন সার্ভিস নিবে। দে উইল কনসিডার, তারা এগুলো দেখবে, বিবেচনা করবে পুলিশ, whether there is enough evidence to prosecute, যথেষ্ট এভিডেন্স আছে কিনা, যথেষ্ট তথ্য প্রমাণাদি আপনার আছে কিনা, সেটা পুলিশে কোর্টে কেস নেওয়ার আগে সেগুলো তারা বিবেচনা করবে। এবং তারা আরো বিবেচনা করবে, ইজ ইট ইন দ্য পাবলিক ইন্টারেস্ট টু প্রসিকিউট? তারা দেখবে যে এটা পাবলিক ইন্টারেস্টে কিনা প্রসিকিউট করা, যে একজনকে ডোমেস্টিক ভায়োলেন্সের জন্য, ডোমেস্টিক অ্যাবিউজের জন্য তারা নিয়ে যাওয়া, কোর্টের মধ্যে নিয়ে যাওয়া, এটা পাবলিক ইন্টারেস্টে কিনা সেটা তারা দেখবে। যেটা আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগান যেটা বলছিলেন, বিভিন্ন ধরনের অপরাধ আপনার এই ডোমেস্টিক ভায়োলেন্সের আন্ডারে আসতে পারে। সেটা রেপ হইতে পারে, সেটা অ্যাসল্ট হইতে পারে, সেটা অ্যাকচুয়াল বডিলি হার্ম হইতে পারে, সেটা গ্রিভিয়াস বডিলি হার্ম হইতে পারে, এবং সেটা ব্রিচ অফ নন মলেস্টেশন অর্ডার হইতে পারে। এটা কি ব্রিচ অফ নন মলেস্টেশন অর্ডারটা কি? এটা হলো কি যে আপনি আপনার ওয়াইফের সাথে একটা গন্ডগোল যাচ্ছে, কোর্ট থেকে আপনাকে বলা হয়েছে যে আপনি আপনার ওয়াইফের ঘরে যাবেন না, তার এরিয়ার মধ্যে আপনি ভিজিট করবেন না, আপনাকে একটা টাইম এরিয়া দেওয়া হয়েছে, ওই রোডের মধ্যে তার কাছে টাছে আপনি যাইবেন না, এবং তার সাথে ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি যোগাযোগ করবেন না। এটা কোর্টের থেকে আপনাকে একটা নন মলেস্টেশন অর্ডার বলা হয়, দেওয়া হয়েছে না করার জন্য, কিন্তু সেটাকে আপনি লঙ্ঘন করেছেন, সেটাকে আপনি ব্রেক করেছেন, লঙ্ঘন করে আপনি তার সাথে যোগাযোগ করছেন, তার ঘরে গেছেন, এইটাও হইলো একটা আরেকটা অফেন্স। সবগুলো একটা অনেকগুলোর মধ্যে। আমি আমার colleague, I will go to my colleague Barrister India Flanagan. India, if you can give some examples of economic and financial abuse, which are very, very important happening in our community. The economic abuse kora hocche, abuse, and the financial abuse. Just give some examples of that type of domestic abuse. Yes, Shafi, of course. And as you just said, it is very important. And often it can be one of the first signs of further emotional or domestic abuse, because it can prevent somebody from leaving a relationship. Financial abuse in simple terms is where somebody, so a partner, for example, could control their partner's finances. And what that means really is it's a type of controlling behavior where somebody will stop the other person from seeing their bank statements, from using their account, from having access to the money in their account, from being able to pay any bills or make any financial transactions. So for example, they wouldn't be able to just get money out of their account or use online shopping. The partner could also put all their names, put all the bills in their own name, could change the control of the account, destroying the credit or the chance
for the other person to actually therefore set up another account. What this all means is that the partner is spending someone else's money, so their own partner's money or property, without their consent, and borrowing money and never in fact repaying it. They can also control how much money is actually given, so using their own partner's own money as a form of controlling way to give them pocket money, so they could give them a small allowance each month, and therefore if they use that allowance they have to go back to their partner to ask for more. So the partner is in a sense in complete control of that other person's finances, making them wholly dependent on them. So it's a very important and very serious type of controlling behavior. Thanks. So দর্শক, যে কন্ট্রোলিং অল দ্য ফাইন্যান্সেস, যে আপনি আপনার পার্টনারের যে সমস্ত ফাইন্যান্স গুলোকে কন্ট্রোল করবেন, এটা একটা অপরাধ। যে নট অ্যালাউইং হার টু সি দ্য ব্যাংক স্টেটমেন্ট, তাকে তার ব্যাংক স্টেটমেন্ট দেখতে দিবেন না, এটা মানে একটা ফাইন্যান্সিয়াল কন্ট্রোলের মধ্যে চলে আসবে। কি ট্রানজাকশন করা হচ্ছে, কি বিল দেওয়া হচ্ছে, এগুলো সে কোনো সময় বিলের পয়সা এবং কোন পয়সা কোন দিকে যাচ্ছে এগুলো তাকে ইভেন স্টেটমেন্ট দেখার সুযোগ দেওয়া হবে না। ওকে, তারপরে সমস্ত বিলগুলো তার নামে দেওয়া হচ্ছে, মানে সুতরাং তাকে এই সব বিলগুলো পে করতে হবে, তার অ্যাকাউন্ট থেকে এই সবগুলো যাবে। তার কারণটা হলো কি, সে যদি ওই তার অ্যাকাউন্ট থেকে না যায় তাহলে তার ক্রেডিট হিস্ট্রিটা ডেস্ট্রয় হবে, তার যে ক্রেডিট হিস্ট্রি রেফারেন্স ওইটা ডেস্ট্রয় হবে, and then will leave her in a situation that তখন এমন একটা সিচুয়েশনে তাকে ফেলা হবে যে সে তখন নিজের ভবিষ্যতে আর কোনো ব্যাংক অ্যাকাউন্টও খুলতে পারবে না। তারপরে তাকে শুধু এমন ছোটখাটো একটা অ্যালাউন্স দেওয়া হবে যেটা সাফিসিয়েন্ট না টু বাই হোয়াট শি নিডস, যেটা তাকে তার জীবিকার জন্য, তার চলাফেরার জন্য দৈনন্দিন যে খরচা দরকার সেটা এমন মিনিমামের মধ্যে রাখা হবে, এমন একটা অঙ্ক দিবে যেটা সাফিসিয়েন্ট না। এগুলো হলো আপনার ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল অ্যাবিউজ। তারপরে তাকে বলা হবে তুমি প্রত্যেকটা ফেনির হিসাব দিবা, প্রত্যেকটা পয়সা তুমি যে খরচ করতেছ ওইটার আমি হিসাব চাই। ইন্সপেক্টিং করবে তার সমস্ত খরচাপাতির সবগুলো রিসিপ্ট গুলাকে। ইন্সপেক্টিং করা মানে পরিদর্শন করা, দেখবে যে সবগুলো চেক করবে যে সে কোন খাতে কত পয়সা খরচ করেছে। I will ask you to give more examples of this time, not the examples, just if you outline how common is domestic violence in the UK. I think we have lost India Flanagan again. Sorry, can you hear me? I can hear you now. Thank you. According to the Office of National Statistics, so-called the ONS, about 4.2% of men and 7.9% of women suffered domestic abuse in England and Wales during 2018. And what this actually means is this equates to 685,000 male victims and 1,300,000 female victims. 1 in 4 women and 1 in 6 men will be affected by domestic abuse during their lives. Further, the police receive a call as reported in 2013, so I appreciate this is 7 years ago. The police receive a call every 30 seconds from a victim of domestic abuse. And between 2015 to 2016, the National Violence Domestic Helpline answered 32,000 calls from domestic abuse victims. So it shows that it's very, very common and it's very serious, because 2 women per week, as reported in the statistic, are killed in England and Wales by a partner or ex-partner. So these statistics all show that domestic abuse is unfortunately very common and very prevalent in the UK. And as we have seen since the first national lockdown was imposed in March
2020, domestic abuse, unfortunately, has increased as a result of that. It's quite a large amount, the figure you have said, 685,000 male, and then 1,300,000 women, দর্শক। Very large figure. আমার কলিগ যে ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগান যেটা বলছেন যে 685,000 মেল ভিকটিম এবং 1,300,000 উইমেন ভিকটিম, যেটা ইংল্যান্ড এন্ড ওয়েলস এর মধ্যে 2018-এ এটা তারা এটা পাইছে। এবং তারা বলতেছে কি 1 in 4 উইমেন, যে 4 জনের মধ্যে একজন মহিলা, এবং 1 in 6 men, এবং 6 জনের মধ্যে একজন পুরুষ আপনার এই ডোমেস্টিক অ্যাবিউজের সম্মুখীন হচ্ছে তাদের লাইফ টাইমে। Quite a serious matter. Large number, significant rise also. A lockdown এর সময় অনেক বেড়ে গেছে আরো। Now, you outlined India about this controlling and coercive behavior. So if you can just go on that one once more with few more examples, please. দর্শক, আমরা মনে হয় আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগানকে আবার হারিয়ে ফেলছি। আমি এখন যেটাতে যাচ্ছি, হোয়াট ক্যান পুলিশ ডু উইথ ইউর ফোন, যে পুলিশ কিন্তু সব সময় ফোন নিয়ে যাচ্ছে। যখনই কাউকে অ্যারেস্ট করতেছে তখনই পুলিশ আপনার তাদের ফোনটাকে সিজ করে। এটা অ্যাজ এ রুটিন পুলিশ কিন্তু এটা করে, এটা আজকে নতুন না। এবং এই পুলিশ যখন আপনাকে are you back now, India? Yes, okay. I am. Hi. No problem. Thank you. I'm very sorry. Yes, so controlling behaviour is, as I've already outlined, is a range of acts designed to make a person feel subordinate and or dependent by isolating them from relatives or other sources of support, exploiting their resources, so as we've already outlined, their financial resources and capacities for personal gain, depriving them of the means needed for independence and escape. Coercive behaviour is again types of behaviour that is designed to humiliate, intimidate or threaten another person, and it's all those acts that are designed to punish or make them very dependent on their partner or the person inflicting the coercive behaviour. There are a lot of different types of coercive and controlling behaviour. Some of these types or examples can include, for example, using emotional abuse is where someone will put the other person down, humiliate them in front of people or people visiting or other relatives or friends, making them feel bad about themselves, calling that person names, making them think that they themselves are crazy, playing mind games, humiliating them, or making them feel guilty for behaviour that they have not caused. Another type is where as I've said, controlling behaviour is where the perpetrator of domestic abuse will try and isolate their victim, and how they do that is they could control what they do, what they wear, who they see, who they talk to, what they read, where they go, limiting their outside involvement, using jealousy to justify their actions. So, for example, who they speak to and who they talk on their phone to. Another type of example is using coercion and threat, so making or carrying out those threats to do something to hurt them, threatening to leave them, threatening to commit suicide, to report them to social services if they have children, making them drop charges, for example, if a report on sexual assault has been made to the police, or making them do illegal things. And there's a variety of types of coercive and controlling behaviour, and those are just some, not all of the examples. Thanks, Shafi. Thank you, India. দর্শক, পুলিশ যখন আপনাকে একজনকে অ্যারেস্ট করে,
পুলিশ কিন্তু এখন সব সময় নিয়ে যায়, মোবাইল ফোন নিয়ে যাবে, ওকে, এবং টেলিফোন আপনার সাসপেক্টদের কাছ থেকে যেটা থাকবে সেটা একটা দুইটা তিনটা মোবাইল ফোন যতগুলো আছে তারা সবগুলো মোবাইল ফোন তারা নিয়ে যাবে। কি করবে তারা? ইন অর্ডার টু গ্যাদার এভিডেন্স দ্যাট মে ইন্ডিকেট দেয়ার ইনভলভমেন্ট, কারণ এটা হলো এত ইম্পর্টেন্ট, টেকনোলজিক্যালি আমরা দেশ এত ওয়ার্ল্ড এত ডেভেলপ করেছে, মোবাইল ফোনের মধ্যে পুরো ওয়ার্ল্ড, ওখানে কোনো কিছু বাদ দেওয়া যায় না। আপনার মুভমেন্টটাও কিন্তু মোবাইল ফোনের মধ্যে রেকর্ড হচ্ছে, আপনার অ্যাপ আছে বিভিন্ন ধরনের, আপনি কোথায় যাচ্ছেন, কোন এরিয়াতে যাচ্ছেন, কোন জায়গায় ট্রাভেল করতেছেন, সবগুলো কিন্তু মোবাইল ফোনের মধ্যেই থাকবে। আপনি কার সাথে কথা বলতেছেন, কাকে টেক্সট করতেছেন, কাকে হোয়াটসঅ্যাপ করতেছেন, টুইটার করতেছেন, সবকিছুই আপনার মোবাইলের মধ্যে থাকবে। Such evidence can be found in incriminating text messages. তারা দেখবে ওখানে টেক্সট মেসেজ গুলো কাকে পাঠানো হয়েছে, আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ কার কাছে পাঠাইছেন, আপনি কল লগস গুলো তারা দেখবে, বিভিন্ন ইমেজ গুলো আপনার মোবাইল থেকে তারা ডাউনলোড করার চেষ্টা করবে, তারপরে আপনার সেল সাইট ডেটা যতগুলো আছে তারা সবগুলো ডাউনলোড করবে এবং অ্যানালাইজ করবে। তারা দেখবে ওই মোবাইল ফোন থেকে সমস্ত তথ্য প্রমাণাদি খুঁজে ওখান থেকে কি এভিডেন্স তারা পায় আপনার বিরুদ্ধে, আপনার কেসটাকে কোর্টে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং এটা তারা করবে। India, tell me about something what the police going do normally with the mobile phone when they seize. Yes, thanks, Shafi. And as you've just said, in lots of investigations for rape, for example, and other types of sexual assault, the police will, because sometimes it can be one word against another, the police will use mobile phones to ascertain which account it is more credible than the other. And therefore, phone evidence can be very important. And we've seen rape cases in the last few years where a conviction or an acquittal turns on the text messages between the two parties. So what the police can do is when they arrest a suspect, they can seize a mobile telephone in their possession in order to gather evidence that may indicate their involvement in any criminal activity. So in this context, whether it's a type of sexual assault. The evidence can be found in incriminating text messages, WhatsApp messages, call logs, images, video, or other types of data. And they will extract that data from the mobile phone. So what do I mean by mobile phone extraction? Well, it's where the police will hook up a smartphone to an extractive device, and then the police officers can download all of the data and the contents. This will generate a report which can provide details of the text messages, the location, when those text messages were sent, and who called who when. It can even give access to third-party applications such as WhatsApp and Facebook. The police can obtain a very full and accurate picture of somebody's phone from doing these types of downloads. And it's also important to highlight that as well as the suspect's phone, the police can ask for the complainant's phone, because often what is stored on the complainant's phone can also give a very big insight into the allegation that is being made. Yeah. দর্শক, এগুলো সব মোবাইল ফোন থেকে তারা নিয়ে যাবে। এখন হচ্ছে কি, ডোমেস্টিক ভায়োলেন্সটা হচ্ছে ভায়োলেন্ট অর অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। সংক্ষেপে আমি যেটা বলবো যে হিংস্র ব্যবহার করা, হিংস্রতা দেখানো। অ্যাগ্রেসিভ মানে খুব অ্যাগ্রেসিভ হইয়া আপনার কথাবার্তা বলা, ব্যবহার করা উইদিন দ্য হোম, নিজের ঘরের মধ্যে। ওকে, এটা হলো টিপিক্যালি যেটা সাধারণত যেটা হয় আপনার ইনভলভিং দ্য ভায়োলেন্ট অ্যাবিউজ অন এ of a spouse or partner, যেটা নরমালি যেটা হচ্ছে সেটা হলো স্পাউসের উপরে অথবা পার্টনারের উপরে। সেটা ওয়াইফের এগেইনস্টে হইতে পারে, হাজব্যান্ড করতে পারে, অথবা হাজব্যান্ডের এগেইনস্টেও কিন্তু ওয়াইফ করতে পারে, রিগার্ডলেস অফ জেন্ডার। ডোমেস্টিক ভায়োলেন্সটা পরিষ্কার বুঝতে হবে। আমরা একটা পরিসংখ্যান মতো আমরা দেখাইছি যে 1 in 6 men
যে 6 জনের মধ্যে একজন ডোমেস্টিক ভায়োলেন্সের সম্মুখীন হচ্ছে। এবং আমি অনেক দেখছি যে আমাদের বাংলাদেশি লোকজন যারা বাংলাদেশ থেকে যাদেরকে এই দেশে বিয়ে করে নিয়ে আসা হয়েছে, যাদেরকে দেশের মধ্যে আনা হয়েছে ইমিগ্রেশনের মানে রুলের মাধ্যমে অ্যাজ এ স্পাউস হিসাবে, এবং আসার পরে তাদেরকে অনেক দুর্ব্যবহার করেছে। এবং আমি অনেকগুলো কেস করেছি, এগুলো মানে এগুলো আপনার ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে। তাদের যে স্ট্যাটাসের উইকনেস নিয়ে তাদের বিভিন্ন সমস্যা যেগুলো আছে বাংলাদেশ থেকে দেশে আসার পরে, ওইটার উপর যদি একটা মানে সুযোগ নিয়ে তাদেরকে অ্যাবিউজ করা হয়, টর্চার করা হয়, ফিজিক্যালি, ইমোশনালি, সাইকোলজিক্যালি, এগুলো সব অপরাধের মধ্যে পড়বে। So is very serious. আমি যেটা এখন বলবো, what are the penalties, যে যখনই আপনার এই অফেন্স গুলো করা হয়, যখন কনভিক্টেড হয়, তখন পেনাল্টি কি হইতে পারে। আপনার একজনের এগেইনস্টে মানে কোর্ট যখন কনভিকশন করে তাদেরকে কি শাস্তি দিতে পারে। The court can choose from a broad range of penalties. বিভিন্ন ধরনের পেনাল্টিস কোর্ট আপনাকে আপনার ইম্পোজ করতে পারে। যে ইট ক্যান বি রিহ্যাবিলিটেটিভ অর্ডার, যে কোর্ট বলতে পারে তোমাকে একটা ডোমেস্টিক অ্যাবিউজের একটা কোর্সে তোমাকে যেতে হবে, একটা ট্রেনিং এ তোমাকে রিহ্যাবিলিটেশন করতে হবে, তোমাকে ট্রেনিং এ যেতে হবে, এই ধরনের একটা অর্ডার, তাকে কমিউনিটি অর্ডার দিতে, এগুলো হলো একদম মিনিমাম। ফাইন করতে পারে, তারপর হইলো কি তাকে প্রিজনে পাঠাইতে হবে। এইটাই হইলো মোর সিরিয়াস ম্যাটার। আমি একটা দুইটা না, অনেক দেখেছি যে আমার ডোমেস্টিক অ্যাবিউজের, ডোমেস্টিক ভায়োলেন্সের কেস, রেপ এবং থ্রেট টু কিল এই ধরনের ইনসিডেন্ট হয়েছে। সুতরাং এগুলো খুবই সিরিয়াস। যে থ্রেট টু কিল করা এবং রেপ করা, এগুলোর জন্য কাস্টোডিয়াল সেন্টেন্স হতে পারে। তারপরে কোর্ট বলতে পারে রিকোয়ার অ্যান অফেন্ডার টু অ্যাটেন্ড এ ডোমেস্টিক অ্যাবিউজ পারপিট্রেটর প্রোগ্রাম, যে তোমরা ডোমেস্টিক অ্যাবিউজের একটা প্রোগ্রাম, তোমরা একটা কোর্স তোমরা অ্যাটেন্ড করতে হবে। এগুলো কোর্টে কিন্তু একটা পেনাল্টির মধ্যে যদি কনভিক্টেড হয়, এই বিভিন্ন ধরনের পেনাল্টি তারা দিতে পারে। এইটা হলো আরেকটা এক্সাম্পল আপনার তাদের যে সাজার মধ্যে। I go to you now in India. The thing is mobile phone extraction. Talk about this mobile phone extraction, please. Yes, of course. So with house searches, for example, the police will need to obtain a warrant and therefore in essence consent from a superior officer before they search somebody's house. But with mobile phone extractions, they actually get access to a large amount of data, as I've already outlined, in relation to a suspect, much freer without having to obtain a warrant. Of course, there are various tests that need to be made before a suspect is arrested. But as I have said, given how much information the phones carry, there is the potential for the police to have access to a wide amount of information. So the current extraction technology means that it's not possible to isolate data within a certain type. If the police officers want data found in text, every single text message on a person's phone will be extracted. So not only those that are directly relevant to the investigation, but also all of the text messages, and the same goes for photographs. The form of police extraction is increasing in terms of what and when police phones can be extracted. However, I would emphasize that phone messages can be very important. It can be very important to support the defendant's account. So the defendant is the suspect of the domestic abuse, or the complainant, who is the victim of the domestic abuse. Text messages can help lend support to one version over another. So for example, if a text message, if
part of the defence is that they weren't there in the area at the time, it just wasn't me, and the phone can prove by reference to a map that they were not in the locality, they were in a completely different area, well then that will prove support to the defendant's account, and sometimes it can be so important that it can lead to an acquittal. So actually phone evidence is very important. It's just the rules around extraction may need to be clarified at some point. Yeah, and these are all very important evidence police will use when the case proceeds to the court. Yeah. দর্শক আপনারা শুনছেন মোবাইল ফোন নিয়ে যায় এক্সট্রাকশন করে বিভিন্ন ইনফরমেশন গুলো এবং সেগুলো কোর্টে তারা ইউজ করবে। আমরা শর্ট একটা ব্রেকে যাচ্ছি। আমি আজম এন্ড কো সলিসিটরসের প্রিন্সিপাল সলিসিটর শাফিউল আজম এবং আমার সাথে আছেন আমার কলিগ ব্যারিস্টার ইন্ডিয়া ফ্লানাগান। সবাই আমাদের সাথে থাকুন।